সালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সরকার গোপনে ভারতের সাথে 7 দফা চুক্তি করে, যা মূলত ছিল বাংলাদেশকে বঙ্গরাষ্ট্র বা ভারতের কলোনি বানিয়ে রাখার চুক্তি। থেকে বলছি 266 দিনের স্বাধীনতা, লিখেছেন মোহাম্মদ নুরুল কবির, পৃষ্ঠা নাম্বার 325। ৭৭ সালের সেপ্টেম্বরে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি সম্পাদনের পর অক্টোবরে ভারতের সঙ্গে প্রবাসী বাংলাদেশ সরকার একটি 7 দফা মৈত্রী চুক্তি সম্পাদন করেছিল। 1971 সালের 71-এ ভারতের সঙ্গে বাংলাদেশ সরকার যে 7 দফা মৈত্রী চুক্তি সম্পাদন করেছিল, সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবে। বাকিদের চাকরিচ্যুত করা হবে এবং সেই শূন্য পদ পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা। ভয়ঙ্কর দেখেন। 2 নম্বর, বাংলাদেশ স্বাধীন হবার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে। কতদিন অবস্থান করবে তার সময়সীমা নির্ধারণ করা হয় না। 1972 সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এই সম্পর্কে পুনর্নিরীক্ষণের জন্য দুদেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। 3 নম্বর, বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না। এই 7 দফার 4 নম্বর হলো আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তি বাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে। 5 নম্বরে বলা হচ্ছে সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব দেবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান, মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক নন এবং যুদ্ধকালীন সময়ে মুক্তি বাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বে থাকবে। 6 নম্বর, দুদেশের বাণিজ্য হবে খোলা বাজার, ওপেন মার্কেট ভিত্তিক। তবে বাণিজ্যের পরিমাণ হিসাব হবে বছর ওয়ারি এবং যা পাওনা সেটা স্টার্লিং এ পরিশোধ করা হবে। সর্বশেষ 7 নম্বর, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারত যতদূর পারে এই ব্যাপারে বাংলাদেশকে সহায়তা দিবে। অর্থাৎ এই 7 দফা 1971 সালের অক্টোবর মাসে ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পাদিত উক্ত 7 দফা গোপন চুক্তির তথ্য সাংবাদিক মাসুদুল হককে এক ব্যক্তিগত সাক্ষাৎকারের সময় মুক্তিযুদ্ধকালীন সময়ের প্রবাসী বাংলাদেশ সরকারের দিল্লি মিশন প্রধান জনাব হুমায়ুন রশিদ চৌধুরী, বর্তমান জাতীয় সংসদের স্পিকার, প্রদান করেন। তৎকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের পক্ষে 7 দফা গোপন চুক্তিতে স্বাক্ষর করেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। চুক্তিপত্রে স্বাক্ষর দানের পরপরই তিনি মূর্ছা যান। 27 ডিসেম্বর 1989 সালে দেওয়া উক্ত সাক্ষাৎকারের সময় জনাব হুমায়ুন রশিদ চৌধুরী বলেন যে 1971 সালের অক্টোবর মাসে ভারত সরকারের সঙ্গে প্রবাসী বাংলাদেশ সরকারের যে চুক্তি হয় সেই অনুসারে দুই পক্ষ কিছু প্রশাসনিক, সামরিক ও বাণিজ্যিক সমঝোতায় আসেন। প্রশাসনিক বিষয়ে অস্থায়ী বাংলাদেশ সরকার ভারতের যে প্রস্তাবে রাজি হন তা হলো, আমি আবার বলছি, প্রশাসনিক বিষয়ে অস্থায়ী বাংলাদেশ সরকার ভারতের যে প্রস্তাবে রাজি হন তা হলো যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধ করেছে শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবে। বাকিদের চাকরিচ্যুত করা হবে এবং সে শূন্য জায়গা পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা। এবং আমরা সে সরকারকে মুজিবনগর সরকার বলছি। অর্থাৎ এই দেশকে তারা লুটেপুটে খাওয়ার যে পরিকল্পনা এবং তাদের যে মিশন, এটা 1971 সালের স্বাধীনতা যে ডাক, স্বাধীনতার যুদ্ধ, আমরা যে জীবন, আমাদের দেশের দেশপ্রেমিকরা যে জীবনকে বাজি রেখে তাদের সবকিছুকে ত্যাগ করে বিন্দু মাত্র যারা নিজের জীবন, সংসার, ছেলে সংসার, এই পার্থিব জীবনকে যারা তুচ্ছ করে এই দেশকে রক্ষার জন্য নেমেছিল, তাদের সাথে
এক প্রকার প্রহসন, নাটক এবং পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছে ভারত। খুব মজার একটা বিষয়, দেখেন একে একে স্বাধীনতা যুদ্ধে সময়, স্বাধীনতা বা আমাদের আর্থিক কামাই, ভারতের আর্থিক কামাই কেন বলছি, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় প্রচুর পরিমাণে বৈদেশিক সাহায্য আসে। এই সাহায্য বাংলাদেশ সরকারের কাছেও এসেছে ভারত সরকারের কাছে। ভারত সরকারের কাছে সরাসরি যে সাহায্য এসেছে তার একটা লিস্ট আমার স্ক্রিনে দেখাচ্ছি, তো খুব ভালোভাবে খেয়াল করেন। তখনকার হিসেবে ভারত জাতিসংঘের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের যুদ্ধ বাবদ সাহায্য পায় প্রায় 16,81,727 ডলার। সেই সময় $1 সমান ছিল 7.86 টাকা। সেই হিসেবে অর্থের পরিমাণ তৎকালীন হিসেবে দাঁড়িয়েছিল 132,12,00,000 প্রায় 95,294 টাকা। এই অর্থের পাশাপাশি যুদ্ধ শেষে ভারত পাকিস্তান থেকেও ক্ষতিপূরণ আদায় করে। ভারতীয় অফিসিয়াল হিসেবে সেই অর্থের পরিমাণ ছিল তৎকালীন ভারতীয় রুপিতে 543,51,14,294 রুপি। তৎকালীন ডলারের যে মান ছিল সেটা এখন পরিবর্তন হয়েছে। তখন $1 দিয়ে যে পরিমাণ খাদ্য কেনা যেত, এখন সেই পরিমাণ খাদ্য কিনতে খরচ হয় $6 একটু বেশি। এটাকে অর্থনীতির ভাষায় ইনফ্লেশন বলে। অর্থাৎ তখনকার $1 ইকুয়াল টু এখনকার $6। তখনকার $1 7.686 টাকা থাকলেও বর্তমানে $1 ইকুয়াল টু 82 টাকা। অর্থাৎ টাকার ন্যূনতম 10 গুণ কমেছে। সহজ করে বললে ভারতীয়দের প্রাপ্য সাহায্যকে এখনকার টাকায় 94 টাকাকে ন্যূনতম 10 দিয়ে গুণ দিতে হবে। 100 এখনকার টাকায় হিসাব করতে চাইলে 132,12,95,294 টাকাকে ন্যূনতম 10 দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ 10 গুণ করতে হবে। লিখেছেন এ.এস.এম. শামসুল আরেফিন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান। সময় প্রকাশন 2012, পৃষ্ঠা নাম্বার 452। 1971 সালের যুদ্ধ বাবদ পাকিস্তান ভারতকে যা ক্ষতিপূরণ দেয়, যুদ্ধের সময়ে ব্যবহৃত ও হারিয়ে যাওয়া অর্থাৎ খোয়া যাওয়া অস্ত্র, যন্ত্রপাতি, যানবাহন প্রভৃতির দাম বাবদ প্রায় 50 লক্ষ রুপি। যুদ্ধের সময় রেলপথ, সৈন্য, মালামাল এবং অস্ত্রপাতির আনা নেয়া বাবদ 705,36726 রুপি। ইন্ডিয়ান এয়ারফোর্সের 14 দিনের যুদ্ধ বাবদ খরচ 55,71,00,000 রুপি। 1971 সালের যুদ্ধে ইন্ডিয়ান নেভির খরচ হয় 34,98,82,440.56 রুপি। তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে আসা শরণার্থীদের রক্ষণাবেক্ষণের জন্য ভারত সরকারের খরচ বাবদ সাকুল্যে 326,000,000 রুপি। যুদ্ধের প্রস্তুতির জন্য সীমান্তবর্তী রাজ্যগুলিতে শস্যের ক্ষতি বাবদ 52,83,000 রুপি। ইন্ডিয়ান নাগরিকদের সাহায্য ও পুনর্বাসন বাবদ 11,41,000,755.79 রুপি। রাজ্য সরকার কর্তৃক জনগণকে দেয় ক্ষতিপূরণ 258,929,925 রুপি। সেনাবাহিনীর মৃত এবং আহতদের ক্ষতিপূরণ বাবদ 161,392,74 রুপি। অফিসার, জেসিও ও আরদের ক্ষতিপূরণ বাবদ 1,59,70,000 রুপি। বাংলাদেশ থেকে সৈন্য ফিরিয়ে আনা বাবদ 88,79,458.15 রুপি। POL বাবদ 7,53,02,00 রুপি। বেসামরিক গাড়ি ভাড়া অথবা রিকুইজিশন বাবদ 610,29,525.88 রুপি। যুদ্ধবন্দীদের রক্ষণাবেক্ষণ বাবদ 3,809
9800 রুপি। সর্বমোট 543,51,14,000। আমি আবারও বলছি 543,51,14,294.90 রুপি। স্বাধীনতা যুদ্ধে বৈদেশিক সাহায্যের পরিমাণ ও উৎস। সাহায্যকারী দেশ যুক্তরাষ্ট্র, জাতিসংঘের মাধ্যমে যুক্তরাজ্য পাঠায়, জাতিসংঘের মাধ্যমে কানাডা পাঠায়, তারপরে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন পাঠায় অর্থাৎ বর্তমান রাশিয়া, তারপরে তহমি জাতিসংঘভুক্ত 68 দেশ, ইরাক, ইরান, লিবিয়া, মিশর, ওমান সবাই মিলে একত্রিতভাবে ভারত সরকারের কাছে পাঠায়, সাহায্য পাঠায় 16 কোটি 81 লক্ষ 3,727 ডলার। টাকার হিসেবে তখন এই সাহায্যের পরিমাণ 132 কোটি 12,95,294 টাকা। 132 কোটি 12,95,294 টাকা টাকা হিসেবে। অর্থাৎ কি পরিমাণ সাহায্য বিদেশ থেকে বহির্বিশ্ব আমাদেরকে সাহায্য দিয়েছে যুদ্ধকালীন সময়। আর এই অর্থ ভারত পরবর্তী সময় যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র সহ সামগ্রিক বিষয়গুলোকে গনিমত বলে থাকে। ভারতীয়দের লুটপাট। স্বাধীনতার পর ভারতীয় বাহিনী ডিসেম্বর 1971 সালে থেকে মার্চ 1972 সময় পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে এই সময়ে কি পরিমাণ লুটপাট তারা করে তা বর্ণনা অতীত। তাতে লুটপাট মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষদেরকে হতবাক করে দেয়। 21শে জানুয়ারি 1972 সালে ব্রিটেনের বিখ্যাত গার্ডিয়ান পত্রিকায় সাংবাদিক মার্টিন ওলাকেইজ লিখেন, ইন্ডিয়ান্স লুট হোল ফ্যাক্টরি শিরোনামে লিখেন, সিস্টেমেটিক ইন্ডিয়ান আর্মি looting of mills, factories and offices in Khulna area has angered and enraged Bangladesh civil officials here. The looting took place in the first few days after the Indian troops arrived in the city on December 17. সেই সময় খুলনার ডিসি ছিলেন মুক্তিযোদ্ধা ও পরবর্তী বাংলাদেশ সরকারের ক্যাবিনেট সচিব ডক্টর কামাল সিদ্দিকী। তিনি সেই সময় ভারতীয় বাহিনীর এই লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেন। কামাল সিদ্দিকী পরবর্তীতে লন্ডন ইউনিভার্সিটিতে করা তার পিএইচডি থিসিসে বাংলাদেশের দরিদ্রতার কারণ হিসেবে বিষয়টি উল্লেখ করেছেন। তার থিসিসটি পরবর্তীতে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে বই আকারে বের হয়। সেই হিসেবে এটি সরকারি ভাষ্য হিসেবে বিবেচনা করা হয়। কামাল সিদ্দিকী নিজে সরকারি কর্মকর্তা হয় বিভিন্ন জেলাতে ডিসিদের সাথেও কথা বলে জানতে পারেন অন্যান্য জেলাতেও ভারতীয় বাহিনী একই ধরনের লুটপাট করে। ভারতীয় সৈন্যরা পাকিস্তানিদের ফেলে যাওয়া সকল অস্ত্র এবং 87টি ট্যাঙ্ক নিয়ে যায়, যার মূল্য 750 মিলিয়ন মার্কিন ডলার। অনেক নামে একটি ভারতীয় সাপ্তাহিক পত্রিকার বরাতে কামাল সিদ্দিকী আরো লিখেন, ভারতীয় সৈন্যদের লুটপাটের মধ্যে অস্ত্র ছাড়াও ছিল মজুতকৃত খাদ্য, শস্য, কাঁচামাল, পাট, সুতা, গাড়ি, জাহাজ, শিল্প প্রতিষ্ঠানের মেশিন ও যন্ত্রাংশ এবং অন্যান্য খাদ্যদ্রব্য। কামাল সিদ্দিকীর মতে সব মিলিয়ে কম করে হলেও এই লুটপাটের পরিমাণ ছিল তৎকালীন হিসেবে 2.2 বিলিয়ন মার্কিন ডলার। সে সময় সারা বাংলাদেশের 19টি জেলা থেকে লুটপাটের পরিমাণ কেমন হতে পারে সেটা অনুমান করা অসম্ভব নয়। জেলায় থানায় প্রত্যেকটা থানায় তাদের বিরুদ্ধে ভারতের রাজাকার হিসেবে চিহ্নিত করার জন্য প্রত্যেকটা থানায় তাদের বিরুদ্ধে মামলা দেওয়া উচিত বলে আমি মনে করি। ভালো থাকবেন। পরবর্তী এই ভারতের এবং আওয়ামী লীগের লুটপাটের দৃশ্য নিয়ে কথা নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।